শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। আপনারা জানেন যে ইতিমধ্যেই 25,753 জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এবং রাজ্য সরকার আপনার জনসাধারণের ট্যাক্সের পয়সা নিয়ে আবার কিন্তু ছুটেছে সুপ্রিম কোর্টে। কিন্তু সেখানে গিয়েও খুব একটা ভালো সুবিধা করতে পারলো না। মাত্র একটি স্টে অর্ডার পেয়েছে, বাকিগুলো কিন্তু সবগুলো বহাল রেখেছে। আবার সোমবারের এই নিয়ে আবার শুনানি চলবে। তো কার্যত আমরা দেখতে পাচ্ছি যে যারা আইনজীবী রয়েছে তারা বলছে যে এই 25,753 জনের চাকরি বাঁচাতে বা তাদের পাশে দাঁড়াতে এই রাজ্য সরকারের আইনজীবী যায়নি, গিয়েছে কার্যত মন্ত্রিসভা বাঁচাতে। এই লোকসভা ভোটের ঠিক মুখে এই মন্ত্রী যারা রয়েছে তৃণমূলের, তারা জেলে ঢোকে, সেইগুলো বাঁচাতে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছে। এটা আইনজীবী মহল আমরা শুনতে পাচ্ছি। সেই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শহীদুজ্জামান মহাশয়। দেখুন, এই রাজ্যে সবথেকে বড় দালাল কোম্পানির নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আরেক দালাল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরেক দালালের নাম হচ্ছে এসএসসি। এসএসসির আবার আরেকটা দালাল আছে, তার নাম হচ্ছে নাইসা। নাইসার আবার আরেক দালাল ডেটা স্ক্যানেট না কি নাম তার একটা। ধরুন, দালাল রাজ চলছে, দালালরা পয়সা খেয়ে চলে গেছে, সাধারণ মানুষ ভুগছে। দালালের কাজ দালালি করা, দালালি করেছে তারা। সাধারণ মানুষ, চাকরি প্রার্থীরা এলাকায় এলাকায় ভুগছে, এলাকায় এলাকায় তাদের হাহাকার উঠেছে। যারা যোগ্য প্রার্থী, চাকরি প্রার্থী, তারাও এতে ভুক্তভোগী হলো এই চোর সরকার, এই দালাল সরকারের জন্য। তৃণমূলের সংসদ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি আইনজীবী এই কলকাতা হাইকোর্টের, উনি বললেন যে এই যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, সুপ্রিম কোর্টে গেলে 5 মিনিটে স্টে অর্ডার পাওয়া যাবে, কিন্তু 5 মিনিটে স্টে অর্ডার কিছু পেলেন না। এখন উনি বলছে যে 1 বছরের মধ্যে ওএমআর সিট পুড়িয়ে দেওয়া যায়। কেন পুড়িয়ে দেওয়া যায়? 1 বছরের মধ্যে ওএমআর সিট কেন পোড়াতে হলো? দেখুন, কল্যাণ ব্যানার্জি কি বলছেন না বলছেন তার দায়িত্ব কল্যাণ ব্যানার্জি। তাহলে 5 মিনিটে তো স্টে হয়নি, সুতরাং ওনার আইনি এক্সপিরিয়েন্স এখানে ধোকা খেয়ে গেল। তো সুতরাং এক্ষেত্রে উনি টুপি পড়ে গেলেন। এবং যারা এই রাজ্যে দেখুন কেউ ভালো নেই। যারা অলরেডি চাকরি করছে, যে দীর্ঘদিন ধরে চাকরি করছে, তারা ডিএ পাচ্ছে না, ডিএর জন্য রাস্তায় ধর্ণা করছে। যারা চাকরি করছে তাদের চাকরি চলে যাচ্ছে। চাকরি কারা করছে? 100 মিটার অন্তর মদের দোকান খুলে দিয়েছে, তারা চাকরি করছে। যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ডান্ডা বয়ে বেড়াচ্ছে, তারা চাকরি করছে। কি চাকরি করছে? এলাকায় তোলাবাজির চাকরি করছে, এলাকায় চাকরি প্রার্থীদের টাকা নেওয়ার কাজ করছে, চাঁদাবাজির চাকরি করছে, পুকুর বোঝানোর চাকরি করছে, দালালি করছে, বিভিন্নভাবে দেয়াল লিখন করছে, তার বদলে এলাকায় তোলাবাজি করছে, এই ধরনের চাকরি করছে। পশ্চিমবাংলা বেকারের রাজ্য, বেকারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এখানে সামান্য লেবারের কাজটুকু পশ্চিমবঙ্গ সরকারের দেওয়ার মুরদ নেই, আর বড় বড় কথা বলে। আমরা দেখলাম যে এই কলকাতা হাইকোর্ট থেকে রায় বেরোনোর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী, সংবিধানের প্রধান, পশ্চিমবাংলার প্রধান, উনি কার্যত জনসভা থেকে বিচার ব্যবস্থার উপরে মানে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন। একজন আইনজীবী হিসেবে আপনি এটাকে কেমন ভাবে দেখছেন? না, সম্পূর্ণ অনভিপ্রেত। আমাদের তো বড্ড দুর্ভাগ্য যে এরকম একটা মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। মানুষ অনেক আশা ভরসা নিয়ে বামফ্রন্টকে সরিয়ে ওনাকে এনেছিল। কিন্তু কি যে এমন একটা সরকার, যে সরকারটা নিজে কি যাই করছে সেখানে দুর্নীতি, সেখানে ভুল। তাই প্রতি মুহূর্তে এক প্রকার দেখা যাচ্ছে যে রাজ্য সরকারটা কোর্ট মারফত পরিচালিত হচ্ছে, কোর্টের নির্দেশ মারফত পরিচালিত হচ্ছে। সরকারের কোনো নির্দেশ দেবার, সঠিক নির্দেশ দেবার বা সঠিক সিদ্ধান্ত নেবার কোনো ক্ষমতা নেই। সেই ধরনের কোনো মস্তিষ্ক প্রসূত লোক ওদের মধ্যে নেই। প্রত্যেকে দালাল হয়ে গেছে। আইএস আইপিএস থেকে পুলিশ থেকে সবাই দালাল হয়ে গেছে। এলাকার মানুষ গেলে, পুলিশ থানায় গেলে একটা কমপ্লেন নিতে চায় না। যতক্ষণ না ইনস্ট্রাকশন শাহজাহানের মতো নেতারা পুলিশ বা থানাতে তাদের ইনস্ট্রাকশন দিচ্ছে, ততক্ষণ কিন্তু কোনো ধরনের কাজ হয় না। ইতিমধ্যেই সবাই জানে, আমরাও জানি যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে। এমন একটি কেসে গ্রেপ্তার করা হয়েছে, সেটা নিয়ে অনেক ধোঁয়াশা, অনেক জল ঘোলা রয়েছে। এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করেছে। কিন্তু আমাদের রাজ্যে একের পর এক চুরি, বলতে গেলে অনেকটা সময় লাগবে। তেরপোল থেকে নিয়ে একদম চাকরি, পুকুর, কয়লা, সমস্ত চুরি, এবং সমস্ত কিন্তু দিক একটা, সেটা হলো কালীঘাট। এই কালীঘাটে যারা অধিবাসী আছে, যারা বড় বড় কথা বলছেন এবং আমাদের সংবিধানের প্রধান জায়গায় বসে রয়েছেন, তারা কিন্তু বুক বাজিয়ে কথা বলছেন। এই জায়গায় মানুষের মনে কিন্তু অনেক প্রশ্ন আছে। কি বলবেন? মানুষের মনে কোনো প্রশ্ন নেই। এই লোকসভা ভোট চলছে, অলরেডি 2টো ফেজ হয়ে গেছে। আপনি দেখবেন মানুষ তার সঠিক জবাব ভোট বাক্সে দিয়ে দিয়েছে। মানুষের মনে কোনো প্রশ্ন নেই। মানুষ যদি তার সঠিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমার মনে হয় নিশ্চয়ই রাজ্যের এই যে দালাল রাজ, দালাল সরকার, দালাল দল তৃণমূল কংগ্রেস, তারা যথেষ্ট যোগ্য জবাব পেয়ে যাবে। বিজেপি সাম্প্রদায়িক দল, সেটা বলছে, অনেকে মানুষ বলছে। রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে তৃণমূল, এদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। নেতা মন্ত্রী ইতিমধ্যে কেউ প্রেসিডেন্সি, কেউ তেহার জেলে রয়েছে।
আরো যারা দল রয়েছে বামফ্রন্ট, আইএসএফ, কংগ্রেস, এরা বলছে আমরা রুটি রোজির লড়াই করছি, মানুষের সুযোগ সুবিধা যাতে থেকে বঞ্চিত না হয়, যোগ্য মানুষ যাতে চাকরি পায়, তাদের জন্য আমরা পথে নেমেছি। এবং এই যে ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া কার্যত পশ্চিমবাংলা 42টা সিট ভাগ করে দিয়েছে, তৃণমূল এত পাবে, বিজেপি এত পাবে, কি বলবেন? দেখুন, ভোট বাক্সে মানুষ যেটা চাইবে সেটাই হবে। প্রত্যেক রাজনৈতিক দলই তার প্রচার করছে, যে নতুন এসছে সেও করছে, যে পুরনো আছে সেও করছে, কেউ কেউ মাটিতে মিশে গেছে সেও প্রচার থেকে উঠে আসার চেষ্টা করছে। তো সুতরাং এটা একটা আলাদা, মানুষ দুঃখ দুর্দশায় ভুগছে, মানুষের জন্য এরা চিন্তা করে না। কেউ কেউ 34 বছর ক্ষমতায় ছিল, তাদের আমলে কী ছিল সেটাও মানুষ দেখেছে, এখন দেখছে, আগামী দিন যে আসবে তাকেও দেখবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানুষের গুরুদায়িত্ব যার কাঁধে, যে মহিলাদের নিরাপত্তা যার কাঁধে, যে সন্দেশখালী যারা মহিলা ছিল সেরকম সন্দেশখালী একটা উদাহরণ, এরকম সন্দেশখালী প্রত্যেক পাড়ায় পাড়ায় গলিতে গলিতে তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়েছে। কারণ এরা চায় না যে মানুষ সুস্থভাবে বাঁচুক, মহিলা চলাফেরা করুক, এলাকার ছেলেরা কাজ পাক, মানুষ তার গর্তর খাটাতে চায়, মানুষ কাজ করে খেতে চায়, কেউ দালালি করে খেতে চায় না। এলাকার যারা বেকার ছেলেরা আছে তাদেরকে টোটোওয়ালা বানিয়েছে, এলাকার যারা বেকার ছেলেরা আছে তাদেরকে লটারি দোকানদারওয়ালা বানিয়েছে। এর বাইরে পশ্চিমবঙ্গে কিছু দিতে পারেনি, কারণ যদি বেড়ে থাকে, মদের দোকান বেড়েছে, বেড়ে থাকলে লটারির দোকান বেড়েছে, টোটো বেড়েছে, এর বাইরে কিছু বাড়েনি। ইতিমধ্যে আপনারা দেখেছেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখ শাহজাহানের আত্মীয়র বাড়ি থেকে কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, বিদেশি, এমনকি পুলিশের মানে আগ্নেয়াস্ত্র সেটাও পাওয়া গেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে এই যে এজেন্সি যারা গিয়েছিল এরা ওর মধ্যে ঢুকিয়ে দেয়নি, তো এরকমই মন্তব্য করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, এদের তো বিদেশি মহিলার সঙ্গে যোগাযোগ থাকে, বিদেশে টাকা পয়সা রাখার যোগাযোগ থাকে, বিদেশি ব্যাংকে, থাইল্যান্ডে কোথায় কোথায়, সুইস ব্যাংকে কোথায় কোথায় কী সব পাওয়া যায়। আবার এসব বিদেশি বন্দুক তো নতুন কিছু নয়, এখানে দেশি বিদেশি সব অ্যাভেলেবেল, টাকা ফেললেই সব কিছু হবে, এটা তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে। শেখ শাহজাহান বলছে, সিবিআই সূত্র খবর পাওয়া যায় যে শেখ শাহজাহান যে টাকা ভেড়ি এবং অবৈধ পয়সা ইনকাম করেছে, রাজ্যের 2 থেকে 3 জন মন্ত্রীর কাছে সেই টাকা এসছে। কি বলবেন? 2 থেকে 3 কেন, আরও কার কাছে গেছে, কত এমপি জড়িয়ে আছে, কত কাউন্সিলর জড়িয়ে আছে, কত জেলা পরিষদের মেম্বার জড়িয়ে আছে, সব বেরিয়ে আসবে। দেখুন, এ হচ্ছে চুরির স্বর্গরাজ্য হয়ে গেছে, ঠিক আছে? একদিক যখন খুঁজতে আরম্ভ করেছে পুরোটাই খসে যাবে, সময়ের অপেক্ষা। চুরি হচ্ছে গরিব মানুষ, আমার আপনার সাধারণ মানুষের বিভিন্ন প্রকল্পের টাকা, গরিব মানুষের টাকা চুরি হচ্ছে, আবার সেই টাকা থেকে বাঁচতে গিয়ে আমার আপনার ট্যাক্সের পয়সা নিয়ে আবার সুপ্রিম কোর্টে, হাইকোর্টে ছুটছে। কি বলবেন? দেখুন, এটা তো একটা প্রক্রিয়া, কিন্তু ব্যাপার হচ্ছে এর বাইরে তো কিছু করার নেই, যা আছে এর সিস্টেমের মধ্যে থেকেই করতে হবে। তো সুতরাং তৃণমূল কংগ্রেস বলে যারা লটারি আলাদার থেকে 300 কোটি টাকা তাদের পার্টি ফান্ডে নেয়, তারা আর কি বলবে? যারা 144 ধারা ভেঙে এই রাজভবনের কাছে ধর্ণা করে, মিটিং করে, আর বিরোধী দল করতে এলেই তাকে জেলে ভরে দেয়, তো তাদের কাছে মানুষ বুঝে গেছে পুরোপুরি, এই দালাল পুরো একদম। এদের কোনো পরিকল্পনাই ছিল না সরকারে আসার আগে কি করে রাজ্যের অর্থনীতি চলবে, কি করে মানুষ এগোবে, এদের কোনো পরিকল্পনাই ছিল না। এরা ক্ষমতায় আসতে হয় সেই জন্য এসছে। যখন এসেছিলেন বলেছিলেন 1,87,000 কোটি টাকা পশ্চিমবাংলার ঘাড়ে ঋণ আছে, তখন মুখ্যমন্ত্রী বলতেন যে প্রত্যেকের মাথায় 12,000 টাকা করে ঋণ আছে। কিন্তু আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? প্রত্যেকটা মানুষ, যে ছেলেটা আজকে জন্মাচ্ছে 60,000-এর ওপরের টাকার ঋণ নিয়ে জন্মাচ্ছে। তো কি দিলেন? ঋণটা 5 ডবল করে দিলেন। কি জন্য এলেন? চুরি করার জন্য এলেন। কি দিলেন? টোটোওয়ালা বানালেন, লটারি দোকানদারওয়ালা বানালেন, এবং ভালো ভদ্র মানুষগুলোকে চোর বানালেন। চাকরি প্রার্থীদেরকে তাদের মানে রুটি রুজির সাহারাটুকু ছেড়ে নিলেন, ফ্যামিলির ওপরে মাথার ছাদ চলে গেল। আজকে আপনি যে কথাটা বললেন, আজকে 6.5 লক্ষ কোটি হাজার টাকা মতো দেনা করেছে রাজ্য। সেই হিসেবে দেখতে গেলে 9,60,000 কোটি টাকা পার ইয়ার সুদ দিতে হয় শুধু। সেই জায়গায় দেখতে গেলে পার হেড প্রত্যেকটি মানুষের 566 টাকা করে শুধু এই 6.5 লক্ষ কোটি হাজার টাকার ইন্টারেস্ট দিতে হয়, বাকি আদার্স কেন্দ্র রাজ্যের পেট্রোলের যা আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে বিধানসভায় যাচ্ছে কারা? বিধানসভায় কি আছে? নায়ক যাচ্ছে, গায়ক যাচ্ছে, কিন্তু মানুষের হয়ে যে কথা বলে, মানুষের এই জিনিসগুলো যারা বোঝে, দুঃখ দুর্দশা বোঝে, যারা ডিবেট করবে, তারা কি যাচ্ছে? সুতরাং হচ্ছে ওখানে একটা সংখ্যা দাঁড়িয়ে আছে, যাদের পিছনে লাথি মারলেও এরা মুখ দিয়ে কথা বেরোবে না। দল যদি তাড়িয়েও দাও কিছু করবে। এই কদিন আগে দেখলেন না, এই যে হাসাতো কাঞ্চন মল্লিক, তাকে সাংসদ নামিয়ে দিল। তো এই তো এদের অবস্থায়। কাঞ্চন মল্লিক এই ক্ষমতা আছে বিধানসভায় গিয়ে দাঁড়িয়ে দুটো ডিবেট করার? লজ্জা লাগে যে এদেরকে আমরা রিপ্রেজেন্টেটিভ মানুষ বানিয়েছে। আপনারা জানেন দলীয় খাকি কাণ্ড ঘটেছে। সেই জায়গায় দলীয় খাকিতে সিপিএম যারা সমর্থক ছিল তাদের বাড়ি ঘরদর ভেঙেছে। কারা ভেঙেছে? টিএমসি আশ্রিত দুষ্কৃতীরা। সেই টিএমসি আশ্রিত দুষ্কৃতীদের আজও পর্যন্ত ধরেছে, তাদের আইনত কোনো শাস্তি দিয়েছে বলে আমার জানা নেই। কিন্তু সব থেকে ভালো খবর হলো যে আমার আপনার ট্যাক্সের পয়সা যাদের বাড়ি ঘরদর ভাঙা হয়েছিল তাদের বাড়ি ঘরদর তৈরি করে দিয়েছে সরকার। মার খেলো সিপিএম, মারলো তৃণমূল, কেউ শাস্তি পেল না। আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে তাদের ক্ষতিপূরণ করা হলো। এটাকে কেমন ভাবে দেখছেন? দেখুন, মানুষের ট্যাক্সের টাকাতেই
দেশ চলে, রাজ্য চলে, সব কিছু চলে, ওই আবাস প্রকল্পও চলে, সব কিছু চলে, রাস্তাঘাট হয়, কল হয়, সব কিছু হয়। কিন্তু ব্যাপার হচ্ছে এটা যে ট্যাক্সের টাকাটা ইউটিলাইজেশন ঠিকঠাক হচ্ছে না। দেশের মধ্যে এত ডেপ পশ্চিমবাংলার যে জায়গায় পৌঁছেছে এরকম মনে হয় না অন্য কারোর আছে। দিল্লি সরকার বলে অরবিন্দ কেজরিওয়াল জেলে আছে, কিন্তু দিল্লি সরকারের এত ঋণ নেই। তো এই হচ্ছে ঋণের রাজ্য, যে হচ্ছে কিছুই করেনি, ঋণ নিয়েছে আর সেই টাকা দিয়ে প্রকল্পের নামে চুরি করেছে।